স্টার নিউজ এখন কক্সবাজারের সমুদ্র পাড় থেকে স্টার নিউজের 26-এর নির্বাচন নিয়ে আমি ফারাবি হাফিজ আপনাদের সাথে দর্শক। আজকে কক্সবাজারকে আপনারা যেভাবে চিনেন, আমরা যেভাবে চিনি, একজন ট্যুরিস্ট হিসেবে এখানে আসি, এখানকার দৃষ্টিনন্দন সারা বাংলাদেশের তো বটেই, সারা পৃথিবীর আইকনিক একটা জায়গা কক্সবাজার। দীর্ঘ 150 কিলোমিটারের সমুদ্র বিচ, বাংলাদেশের আইকনিক এই জেলা কক্সবাজারে আসলে এত সুন্দর জেলা হওয়া সত্ত্বেও নানান সংকট এখানে আসলে অনেক বেশি। এই সংকট আপনি যদি উন্নয়নের দিক থেকে বলেন, এই সংকট যদি আপনি স্বাস্থ্যসেবার কথা বলেন, এই সংকট আপনি যদি শিক্ষা সুবিধার কথা বলেন, এই সংকট আপনি যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলেন, এই সংকট পর্যটন নগরী হওয়া সত্ত্বেও পর্যটনের সুবিধা না থাকা বলেন, নানান রকমের সংকট। মেগা বাংলাদেশের 1 বছরের বাজেট, বাংলাদেশের যে 1 বছরের বাজেট হয় সারা বাংলাদেশের জন্য, সেই পরিমাণ বাজেট এই কক্সবাজারকে দেওয়া সত্ত্বেও সেখানকার লুটপাট এমন পর্যায়ে গেছে যে এখানকার মানুষ আসলে দিন শেষে নিজেদেরকে বঞ্চিতই ভেবেছে। আমরা আলোচনা করব আজকে কক্সবাজার জেলা নিয়ে। আমি পরিচয় করিয়ে দিই গেস্ট হিসেবে যারা আমাদের সাথে রয়েছেন। আমার ঠিক একদম বাম পাশে রয়েছেন জনাব এস এম সুজাউদ্দিন, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার ঠিক বাম পাশে রয়েছেন জনাব শাহজাহান চৌধুরী, তিনি জেলা বিএনপির সভাপতি কক্সবাজার এবং তিনি প্রার্থী কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসন। আমার ঠিক ডান পাশে রয়েছেন অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি, তিনি আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা। এবং সবশেষ ডান পাশে রয়েছেন আমিরুল ইসলাম মীর, তিনি সভাপতি ইসলামী আন্দোলন। আমার সামনে উপস্থিত রয়েছেন কক্সবাজারের সাধারণ মানুষ, এখানকার ভোটার, যারা সামনের দিনে আসলে নির্বাচিত করবেন, যারা এখানকার প্রতিনিধিত্ব করবেন তাদেরকে। আমি জনাব শাহজাহান চৌধুরী আপনাকে দিয়ে শুরু করি। ব্যাপারটা এই 17 বছরটা আসলে কক্সবাজার কেমন ছিল, কক্সবাজারকে কেমন আপনারা দেখতে চেয়েছিলেন, এবং সেই হাত বদলের অভিযোগটা আসলে কাদের বিরুদ্ধে? 17 বছর তো এটা যুগ ছিল না, এটা তো একটা ওই জাহিলিয়াতের যুগ ছিল। ওখানে কোথায় বরাদ্দ দেওয়া হয়েছে, কোথায় কে কাজ করছে, যিনি বরাদ্দ দিচ্ছেন তিনিই কন্ট্রাক্টর, তিনিই আবার কাজ করার মালিক, এবং তিনিই আবার ওইটা ইন্সপেকশন করে লুটপাট করেছে। এখন এই লুটপাটকারীর একজনও তো আমরা দেখতে পাচ্ছি না, নিষ্পেষিত হয়েছি আমরা। সুতরাং আস্তে আস্তে এখন হয়তো দরজা খুলবে, সবকিছু বাইর হবে, কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় কারা মেরেছে, কোথায় কন্ট্রাক্টর ছিল কে, কার আমলে, কোন এক্সিকিউটিভের আমলে এগুলি কি হয়েছে, সব বাইর করতে হবে। একটা জায়গায়ও মিস করতে দেব না আমরা বেঁচে থাকলে। আমরা সকলেই একত্রে এদেরকে আমরা কোথায় কত টাকা মিসইউজ করেছে এগুলি বের করব। ধন্যবাদ। কক্সবাজার একমাত্র জেলা যেখানকার ডিসি এখন জেলে, কারাগারে। আমরা আসবো, আপনাদের কাছে প্রশ্ন নিব। এখানকার 3.5 লাখ কোটি টাকার মেগা প্রকল্প হয়েছে, সেই মেগা প্রকল্পের কতটুকু আসলে কাজ হয়েছে, কতটুকু আসলে মানুষের পকেটে ঢুকেছে? জামায়াতের আমির, আপনার কাছে প্রশ্ন। আসলে 17 বছরে যা ছিল, এখানে যদি বলে যে প্রশাসন, এখানে যদি বলে যে আইন শৃঙ্খলা বাহিনী, এখানে যদি বলে যে যারা শাসক শ্রেণী, সবাই তো একাকার হয়ে গিয়েছিল। এখানে কোনো পার্থক্য ছিল না, সবাই একাকার হয়ে সবকিছু করেছে, ফলে যা হবার তাই হয়েছে। এটা শুধু কক্সবাজার তো নয়, পুরা জাতীয় জীবনে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার লুটপাট হয়েছে। তো সুতরাং লুটপাটের পরিমাণ যেমন, বাজেটের পরিমাণে তেমন, অর্থাৎ যেখানে যত বেশি বাজেট সেখানে তত বেশি লুটপাট, এটাই আমরা কিন্তু দেখেছি। তো সুতরাং এই যে একটা অবস্থা ছিল বিগত 24-এ আমাদের তরুণরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেই দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা মনে করি নতুন বাংলাদেশে সে ধরনের লুটপাটের দুর্নীতির আর জায়গা হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এমন একটি কক্সবাজার চাই যেখানে সত্যিকার অর্থে কক্সবাজারের উন্নয়ন হবে এবং কক্সবাজারের জন্য বরাদ্দকৃত বাজেট মানুষ জানতে পারবে। কক্সবাজারের জনগণের জন্য যা বরাদ্দ হবে তা জনগণকে জানিয়েই কক্সবাজারের উন্নয়নের জন্য খরচ করতে হবে। আমরা আগামী দিনে সে ধরনের একটি সরকার আমরা ইনশিওর করতে চাই। আমি এনসিপির প্রতিনিধি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমরা কি চাই, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার জনগণ, কক্সবাজারের প্রতি ইঞ্চি মানুষ কি চায়।
যে সময় আমরা কথা বলছি হয়তো এই 1 ঘন্টার মধ্যে হয়তো কয়েক হাজার কোটি টাকা এখান থেকে হরিলুট হয়ে চলে যাচ্ছে। কক্সবাজারে একটা বিশাল মাস্টার প্ল্যান প্রজেক্ট চলছে, যে প্রজেক্ট সম্পর্কে এখানকার কোনো মানুষ, কোনো রাজনীতিবিদ ইতিপূর্বে এখনো পর্যন্ত কথা বলে নাই, এবং আমরা জানি না আগামী দিনে যে আমরা এখানে বসে আছি এই জায়গায় আমরা থাকতে পারবো কিনা। পুরো বাংলাদেশ হচ্ছে যে পুরো বাংলাদেশ, বিভিন্ন জেলায় বাংলাদেশ থেকে টাকা যায়, কিন্তু আমরা কক্সবাজার থেকে জিডিপিতে বাংলাদেশে কন্ট্রিবিউট করি। আমার এখানকার মানুষের, জনগণের টাকায়, কক্সবাজারের মানুষের টাকায় ঢাকা শহর যায়, সেখান থেকে বড় বড় অফিসাররা এসে শুধু সাইন করে নিয়ে চলে যায়। এটা জানি এক ধরনের লুটপাটের শহর হয়ে গেছে। আমি মনে করি, আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি শুধুমাত্র এই ইঞ্চি হিসাব নয়, এই যে লুকিয়ে আছে, আগামী দিনে এটা সন্দিহান যে এই লুটপাটকারী আগামী দিনে আমরা তাদেরকে খুঁজে বের করতে পারবো কিনা। হয়তো চেহারা বদলিয়েছে, কিন্তু হয়তো চেয়ার বদলিয়েছে, কিন্তু সেই লুটপাটকারীর মানসিকতাগুলো এখনো রয়ে গেছে, এখনো সেটা বিদ্যমান। আগামী দিনের কক্সবাজারের যে কোনো পরিকল্পনায় এখানকার মানুষের, এখানকার সকল রাজনৈতিক অংশীজনদের সাথে নিয়ে করতে হবে, না হলে আমরা আলাপ দীর্ঘমান চলে যাবে। ঠিকই ঢাকায় সেন্টারে বসে, এসি রুমে বসে 1000 কোটি টাকার প্রজেক্ট সাইন করতে হবে, আর আমাদের এখানে মিডিয়ার সামনে গলা ফাটাতে হবে। এর বাইরে আমাদের আর করার কিছু থাকবে না। ইসলামী আন্দোলনের প্রতিনিধি, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন। কক্সবাজারকে আমরা এই 17 বছর কেমন দেখেছি, এবং আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা? শুধুমাত্র ক্ষমতায় বসার জন্য ক্ষমতা প্রেমিক লোকেরাই সবসময় প্রতিযোগিতা করে আসছে, আন্দোলন সংগ্রাম করছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিগত এই যে জুলাই 24-এর যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই চেয়েছিল এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। কিভাবে বৈষম্য দূর করে সমতা, সব জায়গায় সমতা উপহার দিয়ে কিভাবে এই শুধু কক্সবাজার নয় পুরা দেশটাকে কিভাবে বৈষম্যহীন করা যায়, এই জন্য আন্দোলন করেছিল। আলহামদুলিল্লাহ তারা সাকসেস হয়েছে। কক্সবাজারবাসীর কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন, এই বিশেষ করে এই কক্সবাজার একটা বিশ্বের একেবারে দীর্ঘতম সৈকত নগরী, যেই সৈকতের ব্যাপারে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে আসছে। এই রকম একটা জায়গাকে যদি আমরা উন্নত করতে না পারি, এই জায়গা থেকে আমরা দুর্নীতিমুক্ত হতে না পারি, এই জায়গা থেকে আমরা যদি মাদক দূর করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতেও কোনো ধরনের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য কোনো সুযোগ পাবো না। আমি আশা রাখবো সমস্ত দেশবাসীকে, বিশেষ করে কক্সবাজার সর্বস্তরের জনগণকে নিয়ে সবার ঐক্যবদ্ধ পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পরিকল্পনা করব ইনশাআল্লাহ। 5 আগস্ট পার হয়ে গেছে, কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই 1.5 বছরে কক্সবাজারে কোনো পরিবর্তন কি আসছে? আমি এনসিপির প্রতিনিধি, আপনাকে এই ছোট প্রশ্ন করে আমি আপনাদের কাছেও আসব, যে কেউ কেউ অভিযোগ করেছেন এখানকার হোটেল ব্যবসা যারা নিয়ন্ত্রণ করে, তারা এখানকার পুরো রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে তারা নিয়ন্ত্রণ করে, যেই কাজগুলো আওয়ামী লীগের সময় ধরেন তাদের যারা আলোচিত ব্যক্তিরা এটা করতেন, সেই কাজগুলো কি এখন একেবারে বন্ধ হয়ে গেছে নাকি এটা চলমান? প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলেছি, চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু চিন্তার কোনো পরিবর্তন হয় নাই। এটা ইটস ভেরি আনফরচুনেট যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা কারা ঘটাচ্ছে? আমরা কি এসব মানুষগুলোকে চিনি না? আমরা কি এসব মানুষগুলোকে জানি না? কি ঘটাচ্ছে সেটা হচ্ছে যে এখানকার যে হোটেল মোটেল থেকে শুরু করে এখানকার সকল ধরনের পলিটিক্যাল ইকোনমি বলতে যে শব্দটা ব্যবহার করা হয়, পলিটিক্যাল ইকোনমির নামে যে এইখানে যে সাধারণ মানুষের নাগরিক অধিকার যে হরণ, সেই হরণের কাজগুলো এখনো পর্যন্ত যারা করে যাচ্ছেন, আমি মনে করি এটা রাজনীতি। কারা করে যাচ্ছে? এটা আমরা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোর কথা শুনি, যে বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে, আপনি যদি চিন্তা করেন, ধরেন কক্সবাজারে যে হোটেলগুলো আছে, আপনার বলতে অসুবিধা কি? না, আমার বলতে কোনো অসুবিধা নেই। ধরেন কক্সবাজার আপনি যদি হোটেলের কথাগুলো বলেন, সেই হোটেলগুলো কাদের দখলে? হয়তো নাম শুনবেন, হয়তো কোনো জায়গাটা বিএনপির দখলে, হয়তো কোনো হোটেল এখনো পর্যন্ত হয়তো জামাতের কেউ কেউ এই কাজগুলো করছেন, হয়তো তাদের নিজস্ব মেকানিজমে করছেন। কিন্তু আমরা যে আলাপগুলো মানুষ থেকে শুনে আসছি, আপনি কোন এখানে রেগুলার মানুষ এইসব কথা বলছে। আপনি যদি হোটেল রামাদার কথা যদি বলেন, এই রামাদা নিয়ে দুই পক্ষের যে আন্দোলন আমরা সেটা রাস্তার মাঝখানে দেখেছি। যেখানে রাজনীতি নিয়ে কথা হওয়ার কথা, সেখানে আমরা বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দেখেছি কিভাবে রাস্তায় দুই পক্ষে শুধু একটা হোটেল নিয়ে কথা বলছেন। এইটা এখানে প্রতিনিয়তই একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। শুধুমাত্র এটা নয়, এখানে শুধুমাত্র এখানকার রাজনীতিবিদ এটার সাথে জড়িত। আপনার অভিযোগের তীর আমি মনে করি এই ঘটনাটা আমরা এখানে প্রায় সময় যেটা শুনে থাকি, এটা বিএনপির দিকে এই অভিযোগটা আসে, এবং এখানকার শুধুমাত্র বিএনপির দিকে নয়, বিএনপির ইভেন অন্তকুন্তলের মধ্য দিয়ে এই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পাই। এবং অনেকগুলো জায়গা আমরা জামাতের কাছ থেকে শুনি যে বিভিন্ন জায়গাগুলো আগে এক ধরনের ম্যানেজমেন্ট ছিল, এখন অন্য ধরনের ম্যানেজমেন্ট। আমরা একটু এই বিষয়টা শুনি। বিএনপির সভাপতি সাহেব, আপনাকে যদি একটু বলেন। এই বিষয়টা
খোলাখুলি বলতে গেলে এটা একটা রাজনৈতিক প্রচারের মতো আমার মনে হচ্ছে। ওনাদের ফিল্ড ক্রিয়েট করার জন্য কতগুলি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের উপরে কিছু ব্লেম গেম খেলতেছে ওনারা। এই পর্যন্ত আমাদেরকে কেউ কমপ্লেন করে নাই, প্রশাসনিকভাবেও কেউ কমপ্লেন যদি করে আমি এখনো সিরিয়াসলি অ্যাকশন নিতে আমি বাধ্য থাকবো। এখানে একটু গন্ডগোল হয়েছিল, আমরা শুনেছিলাম ছাত্রদলের কয়েকজন ছেলে, তাদেরকে সাথে সাথে আমরা বরখাস্ত করেছি। এটা দৃষ্টান্ত আছে আমাদের এখানে, ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছি আমরা, এরকম ভাবে অ্যাকশন নিয়েছি আমরা। কিন্তু লিখিত কোনো কমপ্লেন যদি কেউ এখনো করে আমরা সেটা ড্রাস্টিক অ্যাকশন নেব, আমাদেরকে কেউ করে নাই। বরখাস্ত যেটা হয় এটা এখানে আপনার যে রাজনৈতিক দল এখানে এটা একটা পদবি কিনা? আমি কি ওকে ফাঁসি দিতে পারবো? না, সেটা দিবেন না। আমি তাকে দল থেকে বের করে দেবো? না, সেটা দিবেন না। আমি তাকে দল থেকে বের করে দিয়েছি। প্রশাসনের দায়িত্ব হলো তার কৃতি কার্যকলাপের জন্য মামলা করে তাকে আইনে সর্বদ্ধ করা। না, প্রশাসন তো আলটিমেটলি প্রশাসন তো এখন আপনাদের দ্বারা না, প্রশাসন তাও না, প্রশাসনের যখন রেসকল করা হয় আপনি নিয়ন্ত্রণ করেন। প্রশাসনের আপনাদের লোকের জন্য আমরা ডেপুটি কমিশনারের রুমে ঢুকতে পারি না, আমাদের কোনো লোক এখানে যায় না, আমাদের কোনো আমলা নাই, আমাদের কোনো পুলিশ এখানে যেতে পারি না, আমাদের কেউ নাই। আপনি কক্সবাজারের 30টা যদি বাজার বলেন, এই বাজার কাদের দখলে ভাই? আপনারা কমপ্লেইন করেন না। মানে আমরা তো কমপ্লেইন জনগণ করছে, প্রতিনিয়ত কমপ্লেইন যাচ্ছে না, কিন্তু আপনি স্পেসিফিক নাম দিয়ে প্রশাসনের কাছে কমপ্লেইন করেন, সেটাও তো হয়নি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। জামায়াতের আমির মহোদয়, আপনি যদি এর সাথে যুক্ত করেন, আপনাদের নামে ঠিক একই অভিযোগ করেছেন। প্রশ্নটা যেভাবে করেছেন এখানে আসলে সেভাবে এটার উত্তর এখানে পাওয়া যায় না। আমার কথা হচ্ছে এটা আমার কাছ থেকে বা সুজা ভাইয়ের কাছ থেকে জানতে হবে কেন? আমাদের এখানে মিডিয়া আছে, প্রতিনিয়ত এই খবরগুলো পত্রিকাতে প্রকাশ হচ্ছে। একটা কথা একেবারে সবাই বলে যে চাঁদাবাজের হাত বদল হয়েছে, বলে কিনা? বলে। এবং হাত বদল হয়ে কোথায় গেছে এটা আমার কাছ থেকে জিজ্ঞেস না করে এটা মিডিয়াতে যান, আপনি পত্রিকাতে যান। আপনি না, আপনারা এখানকার রাজনীতিবিদ, এখানে আপনারা মুখ থেকে বলতে অসুবিধা কি? একটা সময় ছিল কথা বলা যেত না, আপনারা বলতেন, কিন্তু এখন তো কথা বলার সুযোগ আসছে। আপনি পরিষ্কার করে বলতে পারেন আপনি যা জানেন। পরিষ্কার করে বলতেছি, এগুলো জনগণ সবকিছু জানে, এগুলো মিডিয়ার মধ্যে সবকিছু এসে গেছে। এটা এমন যদি হতো যে এটা আসে নাই তখন আমি এটা বলতাম, এটা সবগুলো এসে গেছে। তো সুতরাং আমি মনে করি যে যেমন শাহজাহান চৌধুরী সাহেব বললেন, উনি এখানে দুজনকে বা কয়েকজনকে কি করেছেন, প্রত্যেক অপসারণ করেছেন। আমরা পত্রিকায় দেখেছি তারেক রহমান বলেছেন যে সারা বাংলাদেশে বিএনপির 7,000 কি করা হয়েছে, প্রত্যেকে অপসারণ করা হয়েছে। কেন করা হয়েছে? এটা পরিষ্কার, কোন একটা অপরাধ করছে বলেই তো, কোন একটা কিছু হয়েছে বলেই তো তাদেরকে প্রত্যেকে অপসারণ করা হয়েছে। তো জিনিসটা আসলে দিবালমুখে পরিষ্কার, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোনোভাবে উচিত বলে আমি মনে করি না। তবে আমাদের সবাইকে আত্মসমালোচনা করা উচিত। এখান থেকে যে 24 পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এগুলো চাই না, জনগণ এগুলো চায় না। জামাত, আপনি যদি বলেন বিএনপির কথা, তারা 7,000-এর বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। জামাতের এখান থেকে আপনাদের এরকম কোন নজির আছে? আমাদের এখানে এ ধরনের কোনো বহিষ্কারের ঘটনাও নাই, আমাদের এখানে কোনো চাঁদাবাজির ঘটনাও নাই, এ ধরনের কোনো পত্রিকাতে, আমাদের কোনো মিডিয়াতেও আমাদের এ ধরনের কোনো চাঁদাবাজির কথা আসে নাই। এবং আমাদের দলের পক্ষ থেকে সিরিয়াসলি এটা ইনস্ট্রাকশন আছে যে এ ধরনের কোনো কর্মকাণ্ডে আমাদের লোকজন জড়িত হয় নাই। তারপরও বলবো, যদি কেউ সে ধরনের কোনো বিষয়ে জড়িত হয়ে থাকে, জামাত ইসলাম একটি ডিসিপ্লিন রাজনৈতিক দল, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করব না। ইসলামি আন্দোলনের প্রতিনিধি, আপনি যদি আমরা যতটুকু জানি, আমি একটা সাপ্লিমেন্ট, এখানে 8-9টি আপনার কি বলে হোটেল আপনাদের নিয়ন্ত্রণে আছে, যেগুলি অনেক মালিক এদের মালিকানা পাচ্ছে না, সঠিকভাবে টাকা পাচ্ছে না। এরকম আমাদের কাছে নিউ ইয়র্ক থেকে একজন আমাকে টেলিফোন করেছে, এগুলি আপনাকে দেখতে হবে, আপনাকেও করেছে সে টেলিফোন, আপনারা সেগুলি সুন্দর করে সমাধান করার ব্যবস্থা করেন। এগুলি তো মানুষের একটা ক্লেম থাকতে হবে এবং কমপ্লেইন থাকতে হবে। আমি আপনার বিরুদ্ধে বললাম, আপনি আমার বিরুদ্ধে বললেন, এইভাবে তো এটা তো রাজনৈতিকভাবে একটা স্লোগান, ব্লেম গেম হচ্ছে এটা আপনার। আমাদের সে ওনাদের শক্তি একটু বেশি, ছাত্র শিবির, ওনারা গিয়ে ওখানে ওই ম্যানেজমেন্ট দখল করে
একটা এখন লেখে দাও, এরকম একটা ব্যবস্থা নিয়েছে। আপনাদের চাইতে আচ্ছা, আমি একটু বলি, যেহেতু আমাদের ব্যাপারে কথা আসছে, এটা আমাকে বলা দরকার। এটা কমপ্লেইন আমি এখানে শুনেছি আর কি, আমি জামাতের পক্ষ থেকে authentic না। কোনো হোটেল মোটেল দখল করার কোনো অভিযোগ নেই। যেগুলো আছে এগুলো 17 বছর থেকে আছে। জামাত ইসলামীর লোকেরাও তো ব্যবসা করে, হোটেল ব্যবসা করে। আমাদের যেমন মিশন গ্রুপ, সেটা একটা বাংলাদেশের অনেক বড় একটা ব্যবসায়ী গ্রুপ। আগে থেকে এখানে জামাত ইসলামের লোকদের অনেক হোটেল মোটেল আছে, এখনো আছে। সেটা কোনো আরেকজন থেকে নিয়েছে এমন নয়। এগুলোর নাম করা হোটেল আছে, যেখানে বিএনপির মানুষেরও তো আছে, বিএনপির মানুষের এগুলো আমাদের আমি 17 বছর থেকে আছে, এখনো আছে। একটা কথা আমি আপনাকে বলি, এই 8-9টির আপনি যে অভিযোগ করেছেন, আমি জেলা আমির কক্সবাজারের কোথাও যদি আমাদের লোকের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে, সেটা আমার কাছে আগে আসার কথা। আমি বলছি যে এই আজ পর্যন্ত কক্সবাজারের কোন ব্যক্তি, কক্সবাজারের কেউ আমার কাছে অভিযোগ করে নাই যে জামাত ইসলামের কেউ হোটেল দখল করছে বা জমি দখল করছে। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। আমার বাড়ি মহেশখালী শাপলাপুরে। আমি আমার এলাকায় আপনাদের কর্মী ধারা সেখানে জমি দখলের ঘটনা আমি দেখেছি এবং আমি শুনেছি। এবং আপনি যদি শুধু আমার মহেশখালী থানার কথা জিজ্ঞেস করেন, আপনি সেখানে যদি একটু, আমি আপনাকে একটু বলবো, আপনি একটু খোঁজ খবর নিবেন সেই থানার। আসলে আগে তো ধরেন আমরা নানাভাবে একদম অভিযোগ দিই, এখন আর কারা নিয়ন্ত্রণ করছে এবং সেটা কারা দেখে, আমি এটা আপনার প্রতি অনুরোধ করলাম। এখানে কক্সবাজার জেলার সকল বিরোধকে তো আমরা আর এখানে পলিটিক্যালি নিয়ে আসতে পারবো না। জায়গা জমিন প্রচুর মানুষের আছে, একজনের সাথে একজন জায়গা জমিনে গন্ডগোল থাকতেই পারে। কোনো হোটেল, কোনো জমি, যেটাকে আমরা অনেকটা ছাঁদাবাজির পর্যায়ে বলি, দখলবাজির পর্যায়ে বলি, এটা হলে এটা একটা কথা আসতে পারে। আমার 16 খানি জমি দখল করে রেখেছে 15 বছর। আমি এখনো পর্যন্ত উদ্ধার করি নাই। সরকারে আসলে অথবা ওনারা যেই সরকার আসুক, তারপর রেগুলার সরকার আসলে আমি তখন উদ্ধার করব। কিন্তু অন্যান্যরা তো তাড়াতাড়ি উদ্ধার করতে গেছে, আচ্ছা। যার যার সম্পত্তি আচ্ছা, শেষে। ইসলামী আন্দোলন আপনার কাছ থেকে একটু শুনি। এইটাকে আপনাদের এখন দখলবাজি নামে কি বলবে কি কেন? অভিযোগ আমরা পাই নাই, আপনি যদি একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত আমাদের দেশীয়, জাতীয় এবং আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এদের ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি। অন্যান্য দলের ব্যাপারে কিছু না কিছু হইলেও পাওয়া গেলেও ইসলামী আন্দোলন সেদিক দিয়ে নীতি নৈতিকতার দিক দিয়ে স্বচ্ছতা এখনো বজায় রেখেছে। তারই আলোকে আমি বলতে চাই, আসলে আমরা যে এই যে দখলবাজ, চাঁদাবাজ, এই টেন্ডারবাজি, এই যে এরপর প্রশাসনকে প্রভাবিত করার এই ধরনের মানসিকতা ওই সমস্ত দলেরও থাকতে পারে যারা শুধুমাত্র দেশপ্রেমিক না হয়ে শুধুমাত্র ক্ষমতা প্রেমিক হয়, এই সমস্ত লোকদের হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা প্রেমের জন্য মানুষ একেবারে পাগল পারা হয়ে যায়, কিন্তু যখন মানবতাবোধটা তার ভিতরে থাকবে, দেশপ্রেম যখন ভিতরে থাকবে, তখন এই ধরনের এই অরাজকতা, এই ধরনের চাঁদাবাজি, দখলবাজি করতে পারে আমি না। একটু দর্শক আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। জি, জামাতের আমির মহোদয়কে প্রশ্ন করতে চাই। উনি একটা কথা বলেছেন কিছুক্ষণ আগে, ওনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। ওনাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, আমরা শাহবরদ্বীপে জেডিঘাটে লিস্ট না নিয়ে তারা, এই জামাতের একজন নেতা, কক্সবাজারের সাবেক একজন নেতা, সেখানে আপনার টুল তুলেছেন, সেরকম একটা অভিযোগ ছিল। সে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। আচ্ছা, যদি ছোট করে উত্তর দেন। জি, আমি বলি, এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এটা তার বিরুদ্ধে অভিযোগটা ছিল সম্পূর্ণ মিথ্যা, এবং যাদেরকে ওখানে এই টোল কালেকশন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে সেও একজন, এবং জেলা পরিষদ থেকে লিখিতভাবে তাকে যে সে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট আমার হাতে আছে। এটা আমার কাছে আসার সাথে সাথে আমি কোয়ারি করেছি, এবং আমার কেন্দ্র থেকে ওই রিপোর্টটা আসার পরে আমার কাছে কেন্দ্র থেকে আমার কাছে মেসেজটা আমার কাছে পাঠিয়েছে, আমি সাথে সাথে কোয়ারি করেছি, এবং এই তথ্য ছিল সম্পূর্ণ ভুল, এবং তার নামে ডকুমেন্ট আছে, জেলা পরিষদ থেকে সিগনেচার করা ডকুমেন্ট আছে। এই তথ্যটা মিথ্যা ছিল। এটা আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল এই তথ্য ছড়িয়েছিল। আচ্ছা, এখানে কক্সবাজার পর্যটন নগরী, এটা ঠিক আছে, কিন্তু এই কক্সবাজারকে আমরা, যেহেতু আমরা ঢাকা থেকে থাকি বা বাংলাদেশের অন্য প্রান্তে থাকি, এই কক্সবাজারকে আমরা অন্য নামেও জানতাম। এখানে একটা মাদক চোরাচালানের একটা বড় রুট, এবং আমরা যেই ব্যক্তিটার নাম জানতাম তিনি আগের ক্ষমতাসীন দলের সাথে ছিলেন। সেই কাজটা নিশ্চয়ই এখন বন্ধ নাই, সেই কাজটা এখনো চলমান নাকি? কি মনে করেন আপনারা? কারা করে? আমি এনসিপির প্রতিনিধি, আপনাকে দিয়ে শুরু করি। আমি বললে তো আবার ঠিক আমার শ্রদ্ধেয় বড় ভাইরা হয়ে যাবেন। সেটা হচ্ছে যে ওইটা সীমান্ত এলাকা, ওইটা থামে নাই। আমি বলবো ওখানে এখনো পর্যন্ত ওখানকার রাজনীতিবিদদের ছত্রছায়ায়
ঠিক এখনো চলছে এবং এই ঘটনাটার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ আমরা যে নতুন রাজনীতিবিদদের যে নতুন বাংলাদেশের কথা যে নতুন রাজনীতিবিদদের নতুন ছত্রছায়ায় চলছে এগুলা। আমি বলি সেটা হচ্ছে যে ওই এলাকাটা সীমান্ত এলাকার কারণে ওখানকার প্রতিটি মেম্বার, আগের সময়ে যেটা ছিল প্রতিটি মেম্বার বিভিন্ন জায়গায় এটার সাথে জড়িত ছিল। এখনো আমরা শুনতে পাচ্ছি সেই এলাকার প্রতিটি জায়গায় যারা জনপ্রতিনিধি হিসেবে আসছেন, জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, প্রতিটা রাজনৈতিক দল, আমরা তো সাধারণত আমরা তো সদ্য রাজনৈতিক দল, আমাদের সদ্য কমিটি হয়েছে, তো সেই জায়গা থেকে আমাদের লোকজন এরকম করার, আমি বলবো যে এরকম করার কোনো ধরনের স্কোপ নাই, যোগ্যতাও নাই, আমি যদি বলি এটা একদম বিশেষ স্বাভাবিকভাবে বলি। তো যেসব রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি করছেন, ইসলামিক আন্দোলন সাধারণত ওনারা যান না, ওনারা অন্য আলাপ করেন, যারা পলিটিক্যাল ইকোনমি এবং পাওয়ারের কাজ করছেন তাদের লোকজনের সংশ্লিষ্টতা বিভিন্ন গণমাধ্যমে প্রায় সময় আসছে। আচ্ছা জি, আপনি একটু এর সাথে যদি যুক্ত করেন। ওখানে টেকনাফুকিয়ার রাজনীতিটা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ ভার্সেস স্মাগলার রাজনীতির সাথে যুদ্ধ। এটা একটু বুঝতে আপনাদের হবে, কারণ ওখানে যারা প্রকৃত রাজনীতি করে তাদের বিরুদ্ধে সব সময়, স্মাগলিং যারা করে তাদের একটা যুদ্ধ সব সময় থাকবে, এখনো চলছে, সেটা ভবিষ্যতেও চলবে। সুতরাং মাঝে মাঝে এটা স্মাগলাররা যখন দখল করে ওই এলাকার সংসদ সদস্য বা উপজেলা বা আরেকটা ইউনিয়ন, তখন ওইটা রমরমা চলতে থাকে। আপনি কিন্তু উনি তো একদম নতুন মানুষ রাজনীতিতে আমার মতে, আপনি আপনার মুশকিলও আছে তো এজেন্ট ওদের, আপনি জানেন সারা বাংলাদেশ এখান থেকে ডাইরেক্ট একবার এদিকে উঠে না, ওগুলি গিয়ে আপনার সাপলাপুরে উঠে, সারা বাংলাদেশ আশেপাশেও থাকতে পারে সারা বাংলাদেশ। সুতরাং আমি জানি যে আপনার কুতুবদিয়াতে ওঠে, পতেঙ্গাতে ওঠে, কক্সবাজারে ওঠে, এটা যখন যেদিকে রুট সহজ পায় সেদিকে উঠে। ওখানে তো ধরেন এই যুদ্ধটা উপরে আমাদের সেন্ট্রাল কমিটিকে বুঝতে হবে, যুদ্ধটা এই রাজনীতি, প্রকৃত রাজনীতিবিদ এবং স্মাগলারদের সাথে যে যুদ্ধ ওখানে আমরা করতেছি সেটা প্রকৃত ওখানে ওই কেন্দ্রতে বুঝতে হবে। কিন্তু এই জায়গায় একটা আতাতের বিষয় আসে, ওখানকার যারা জনপ্রতিনিধি হন, চেয়ারম্যান, মেম্বার, এখানে ওখানকার একজন ওসি একবার বলেছিলেন যে টেকনাফের এবং মুখিয়ার দুইজনের সাথে আমার কথা হচ্ছিল একবার রিপোর্ট করতে এসে, তারা বলছিলেন যে এখানে একটা বিল্ডিং ওয়ালা বাড়ি দেখলে বুঝবেন যে তার কোনো না কোনো ভাবে ইয়াবা ব্যবসার সাথে যুক্ত, কি বললেন, সংশ্লিষ্টতা আছে। একটা বিল্ডিং ওয়ালা যদি বাড়ি দেখেন, একটা বাড়িতে যদি বিল্ডিং দেখেন, তাহলে বুঝবেন যে তার কোনো না কোনো ভাবে সংশ্লিষ্টতা আছে। ও ইউসির টাকা কোথা থেকে আসছে জিজ্ঞেস করলেন না কেন আপনি? ওই ইউসির টাকা কোথা থেকে আসছে? ওই ইউসির ঘুষের টাকা দিয়ে ওকে ব্যবসা করা, জানেন আপনি যাকে জিজ্ঞেস করছেন তাকে আবার জিজ্ঞেস করেন গিয়া ওখানকার নেশা। এবং আমরা বাইরে থেকে সেটাই ওখানে প্রকৃত পক্ষে রাজনীতিবিদদের রাজনীতি করা খুব কঠিন, প্রকৃত রাজনীতিবিদদের, কারণ ওখানে তো কে করে না সেটা একটা কথা। আপনি যখন টেকনাফে যাবেন সকলে তো আমাদের সাথে ঘুরতেছে, এখানে কে বিয়াবা করে না সেটা চিনাও তো একটা বড়। আপনি বলেন আগে কি বলে আনোয়ারি সাহেব বলেন, কে করে না সেটা একটা অত্যন্ত দূর আইডেন্টিফাইড করা। ওখানে 102 জন ব্যক্তি আপনার ওখানে ডিক্লেয়ার করেছে, আমি দেখেছি হোম মিনিস্টারের সামনে তখনকার, আমরা আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী, আমরা আপনার কাছে সারেন্ডার করতে চাই। আমি বাইরে বাই শুনেছি, অথেন্টিক না, 100 কোটি টাকা এই 102 জনে তুলে এই মামলাটাকে আপনার একটা পেটি ম্যাটারে পরিণত করে রায় দেওয়া হয়েছে। এখন ওই 102 জনকে ক্লোজ করতে বলেন না, 102 জনকে বন্ধ করতে বলেন, তারাই তো করতেছে। আপনার কাছে কেউ ধরা পড়ার পরে তদবির নিয়ে আসে নাই যে আমাকে ছাড়ার ব্যবস্থা করেন? কেউ ধরা পড়ার পর আপনারা তো পপুলার, আপনাদের তো ভোট দরকার আছে না? আমাদের এখানে আসে না ওই ভোট, আমার দরকার নাই, এই আঙ্গুল দেখাচ্ছি আমি, ওই ভোট আমার দরকার নাই। আচ্ছা, আমি 4বার এমপি হয়েছি ওখানে, জি, আমি তো রেকর্ড আছে কিনা দেখেন স্মাগলিং এর, এখানে রক্তের মধ্যে ওই ব্লাড পাবেন না ইনশাআল্লাহ, উনি তো জানেন, আমি ওনার ব্যাপারে জানি। জি, সুজাউদ্দিন ভাইয়ের কাছে আপনি নিজেকে প্রমাণ করেছেন, নিজের দলকে প্রমাণ করেছেন, যদিও আমি আপনাকে খুব ভদ্রলোক হিসেবে চিনি। আপনাদের দলের প্রত্যেকটা কর্মী খুবই সুশৃঙ্খল এবং চাঁদাবাজ মুক্ত, কিন্তু আমিও আপনার দলের সাথে কিছুটা সম্পৃক্ততায় ছিলাম।
বাট আমি দেখেছি স্থানীয় অনেক মস্তান গুন্ডা একইভাবে আপনার দলেও স্থান পেয়েছে। ইভেন কালকে যখন আমার ব্যাচে স্টুডেন্ট উঠতেছে, আমি ব্যাচ পড়াই, ইংলিশের ব্যাচ পড়াই, তখন স্টুডেন্ট বলছে, স্যার উনাকে তো উনি আমার মামা হয়, সম্পর্কিত মামা হয়, উনি তো ছাত্রলীগ করতেন, এখন দেখি এনসিপির সামনের সারিতে কালকে ফ্ল্যাগ উড়াচ্ছেন আপনার দলের। হ্যাঁ, সেটাও একটু আপনি আমাকে আচ্ছা, শেষ clarify প্রশ্নের করবেন। উত্তর হ্যাঁ। দেন। আচ্ছা, শেষ প্রশ্নের উত্তরটা দিই। যখনই সারা বাংলাদেশে বলা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হয়েছে, আমি জানি আপনি কিসের রাজনীতি করেন বা সবকিছু মিলিয়ে, সেই ক্ষমা আসলে কারা করেছেন আপনি আমার সহযোদ্ধা হিসাবে 100 বার প্রশ্ন করতে পারবেন। এবং আমরা মনে করি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছি, কোনো আওয়ামী লীগ এবং কোনো ফেসিস্ট যে দলের সামনে কে দাঁড়ায়ছে, আপনি আমার কমিটিতে, আমার লিস্ট, আমার এখনো কক্সবাজারে এনসিপির জেলা কমিটি হয় নাই, উপজেলা কমিটি হয় নাই, পৌরসভা কমিটি হয় নাই, ওই লোক এখন আমার এনসিপি না, এনসিপি সে আসতেছে মাত্র। যখনই এই ধরনের প্রমাণ পাবে, এরকম কোন লোক আমাদের সাথে থাকবে না, কারণ আমরা নীতি এবং মানুষের রাজনীতি করতে চাই, আমরা শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করতে চাই না। আর একটা বিষয় বলি, জুলাইয়ের আন্দোলনের ব্যাপারে লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে তার সেই প্রশ্নে আমরা সব সময়, আপনারা জুলাই সনদের সময় আপনারা দেখেছেন আমাদের স্ট্যান্ড আমরা কিভাবে নিয়েছি। এবং আগামী দিনে যদি আমরা একজনও বেঁচে থাকি, আমাদের একজনও যদি থাকে, সেটার জন্য আমরা লড়াই করে যাব। আর আমাদের রাজনীতিতে আমরা চিন্তার রাজনীতি করি, চেয়ারের রাজনীতি করি না। আমাদের এই রাজনীতিতে কোনো মাস্তান, কোনো গুন্ডার দরকার নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এখনকার স্থানীয় প্রশাসন, এটা অভিযোগ ছিল আগের সরকারের সময় যে বাংলাদেশের সবচাইতে বেশি বরাদ্দ আসছে এই জেলায়, যেই বরাদ্দটা যেমন নিয়ন্ত্রণ করে কিছুটা ডিসি সাহেব সেই বরাদ্দটা এখানকার যেই উপজেলাগুলো আছে ইউনো সাহেবদের মাধ্যমে, এখানকার যারা এসিল্যান্ড, ইউএনও এবং অন্যান্য এডিসি, তারা মিলে এই জিনিসগুলো এখন নিয়ন্ত্রণ করছে। আগে যারা নিয়ন্ত্রণ করত তারা তো এখন নাই। এইখানে প্রশাসনে এখন সবচেয়ে বেশি পাওয়ার কারা প্রশাসন নিয়ন্ত্রণ করে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, প্রশাসনের এই যে একটা ডিসি যখন হয়, একজন সচিব যখন হয়, অথবা এই লেভেলের যখন লোকগুলো যায়, কোন কোন রাজনৈতিক দলের ব্যাকগ্রাউন্ড থেকে লোকগুলো যায়, আমরা সারা বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি, আমরা নিউট্রাল লোকগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ বেশিরভাগ সময় পুরো বাংলাদেশের প্রশাসনিক জায়গাগুলোতে আওয়ামী লীগের লোকজনগুলো ভর করেছিল। এখনো পর্যন্ত আমরা যেটা দেখি সেটা হচ্ছে, প্রশাসনের জন্য কাজ করবার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা বড় বড় রাজনৈতিক দল তাদেরই আছে। আচ্ছা, আপনারা এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল জায়গায়, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল জায়গায় না, একটা অংশ সরকার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আপনাদেরই আছে। তা আপনারা নিশ্চয়ই এখানকার ডিসি বা ইউনোদেরকে পদায়নের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কোনো প্রভাব আছে, বা এখনকার টেন্ডার যারা অংশগ্রহণ করে সেখানে নিশ্চয়ই আপনাদেরও পার্টিসিপেশন আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের টেন্ডার অংশগ্রহণ করার মতো আমাদের সাথে যারা রাজনীতি করে তাদের বিশেষ ওই ধরনের কোনো যোগ্যতাও নাই, আমি যদি মনে করি। কারণ একটা টেন্ডার করতে যে ধরনের টাকা পুঁজি লাগে সেটা আমাদের কারো নাই, কারো দিয়েও সেটা নাই। এখন কারা করছে? এখনকার ঠিক বিদ্যমান যেসব রাজনৈতিক দলগুলো আছে তারাই করে। সেটা যদি বড় বড় দুইটা রাজনৈতিক দলের কথা বলি, তাদের লোকজন করছে। কিন্তু আমরা মনে করি যে সরকারের ভিতরে যে কথাটা, সরকারও আমরা পাওয়ারফুল রাজনৈতিক দল। এখানে কারা এখন চালায়? এটা ঠিক প্রশাসনের জায়গাগুলোতে বড় বড় দুইটা রাজনৈতিক দল তারাই চালায়। আপনি যদি মনে করেন যে বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, কারণ আপনি তো এটা তো স্বাভাবিকভাবে গত 35 বছরের রাজনীতি এখানে যেসব মেগা প্রকল্প হয়েছে, 100টার উপরে প্রকল্প, সেই 3.5 লাখ কোটি টাকা, সেই প্রকল্পের জায়গায় আপনার 1000 কোটি টাকা শুধুমাত্র জমি অধিগ্রহণের নামে এখান থেকে। আমি যদি একটু বলি, রাজনৈতিক দলের বাইরে এখানে আর একটা প্রশাসনিক সিন্ডিকেট আছে, যে প্রশাসনিক সিন্ডিকেটটা কোনো রাজনৈতিক দলের নয়। এরা এখানে আসে শুধু টাকা খাইতে, এরা এখানে আসে শুধু পকেটে টাকা ভরতে, কিছুদিনের জন্য টাকা দিয়ে পদায়ন করে এখানে আসে কোন এক মাধ্যমে, আবার বস্তা বস্তা টাকা নিয়ে যায়। দিন শেষে আমার এলাকার যেসব রাজনীতিবিদ, আপনি এখানকার প্রান্তিক মানুষ, আমাদের ঘাড়ের উপর দিয়ে এটা যায়। না হলে এখানকার ডিসি জেলে যায় কিভাবে? কারণ এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাদের কোনো সরকার লাগে না, তাদের কোনো রাজনৈতিক দল লাগে না। জি, জনাব শাহজাহান চৌধুরী। আপনাকে বুঝতে হবে, ওরা যেই টাকাটা এনেছিল, এটা ফিক্সড করে টার্গেট করে প্রাইম মিনিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা ক্যাবিনেট সেক্রেটারি অথবা পিএস যারা ছিল ওখানে, আপনারা তো জানেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আশেপাশে যারা, ওরাই প্রজেক্টগুলি আনতো, ওদের এই মানুষকে দিত, ওদের মানুষেরা ইঞ্জিনিয়ার হতো, তারপরে ওরা এগুলি তাদের বরাদ্দটা নিজেরা
যেটা নিত সেটা দুর্নীতি করে সেটা নিয়ে ফেলতো। কিন্তু বাকি এখন কিছু- এখন কি অবস্থা? এখন কি ওই কাজগুলো একদম না, বন্ধ? এখন বড় কোনো কাজ এমন নাই আপনার। এখন আমি বলি আপনাদের, প্রত্যেকটা রাজনীতিতে কিছু না কিছু কন্ট্রাক্টর থাকে, ওনাদের এখানেও আছে, সব জায়গায় আছে। ওরা সবাই তো আপনার দুর্নীতিবাজ না, ভালো কন্ট্রাক্টরও তো আছে। আমার রাজনীতি সমর্থন করে বলে কি সে আপনার খারাপ কন্ট্রাক্টর হয়ে গেল না? কিন্তু অভিযোগ আছে যে আওয়ামী লীগের আগের যে কন্ট্রাক্টররা ছিল তাদের ভারী লাইসেন্স দিয়ে আপনাদের লোকজন এই না কাজগুলো না না, নেয়। এরকম আমাদের কক্সবাজারে আমাদের কোনো লোক এরকম নাই। কক্সবাজারে অন্তত এইভাবে কেউ নিচ্ছে না, নেয়নি। আমি জানি না ওনাদের এখানে নিচ্ছে কিনা, আমাদের এখানে নেয় নাই কেউ। আচ্ছা। এটা বলতে পারবেন না। জামায়াতের আমির আমি যেটা বলতে চাচ্ছি, এখনকার অবস্থার কথা আপনি জানতে চেয়েছেন। আসলে এখনকার অবস্থাটা, এই বাজেট খরচ করা, বাজেট নিয়ন্ত্রণ সম্পূর্ণটাই প্রশাসনের আন্ডারে। এটা এই জন্যই বলবো, প্রথমত কক্সবাজারে আমরা যারা রাজনৈতিক ব্যক্তি আছি, আইন শৃঙ্খলা মিটিং এ আমাদেরকে ডাকা হয়, কিন্তু এই যে উন্নয়নের বিষয় যেটা আছে, বাজেট বরাদ্দ, বাজেট খরচ, উন্নয়ন সমন্বয় সভা যেটা, সেখানে ওনারা আমাদের কোনো নাই। পলিটিক্যাল ম্যানকে এখনো রাখে নাই, অর্থাৎ এটা পুরোটাই ওনারা নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয়ত, এখানে উন্নয়নের যে পয়েন্টগুলো আছে, যেমন যদি বলে জেলা পরিষদ, সেখানে জেলা প্রশাসক হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান। যদি বলি পৌরসভা, পৌরসভাতে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছেন একজন এডিসি। যদি বলি উপজেলা, প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব এখন উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন। এরপরে ম্যাক্সিমাম ইউনিয়ন পরিষদেও দেখা যাচ্ছে ওই সরকারি অফিসারদেরকে আপনার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এক কথায় এই সেক্টরটা পুরোটাই এখন সরকারের প্রশাসন যারা আছে তাদের অধীনে আছে। আমি মনে করি এখানে গুণগত কোনো পরিবর্তন এখনো কি আসে নাই। আমরা তো নির্বাচন নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছি, তবে আমরা এটা কমিটমেন্ট দিয়েছি যে সরকারে যারাই আসুক, আমরা যারা রাজনীতি করি, জুলাই পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজারে সে দুর্নীতির জায়গা হবে না ইনশাআল্লাহ তাআলা। আগামী দিনে আমরা সবাই মিলে কক্সবাজারের জন্য যে বরাদ্দ, সেটা সবার কাছে প্রকাশ করে জনগণের সাথে এটাকে প্রকাশ করতে হবে। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। আমি একটু কথা বলি। ধরেন, এই যে আমাদের কক্সবাজারে যে বাজেটের ব্যাপারে বিভিন্ন ধরনের লুটতরাজের কথা বলে আসছে, আসলে এটা এখনো প্রশাসন এখনো পর্যন্ত প্রভাব মুক্ত হতে পারেনি। আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই। কিছুদিন পূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে দেখা করলাম, ওনার সাথে বললাম যে এখানে এই যে বিচ এলাকার মধ্যে কিছু দোকান রয়েছে, কিছু চেয়ার রয়েছে, এখানে নির্দিষ্ট কতগুলো টোকেন ব্যবহার করা হয়। এখানে ওই টোকেনের কথা যখন বললাম, আমাদের নির্দিষ্ট যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত এইরকম কিছু লোকের কিছু দোকান ছিল, ওই নবায়নের নামে ওই টোকেনগুলো রেখে দেওয়া হয়েছে। পরে দেখলাম আমরা অনেক আগে থেকে ওনারা এগুলি করে আসতেছেন, এগুলা একটু বিবেচনা করে যাচাই বাছাই করে দিয়ে ফেললে ভালো হয়। ওইটা যখন বললাম, উনি আমাদেরকে জবাব দিলেন যে এটা আসলে কিছু ব্যক্তি বিবেচনায় কাউকে এগুলি দেয়া হয়, নবায়নের নামে এগুলি রেখে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রভাবশালী দলদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলি রেখে দেওয়া। তাহলে বুঝতে পারলাম এখনো প্রশাসন এই পর্যন্ত এই বিভিন্ন দলের প্রভাব মুক্ত হতে পারেনি। সবচেয়ে সমস্যা হয়ে গেছে কি জানেন? জি, এই যে মৌলভী সাহেব যেটা বলছে এটা বাদ দেন। এখন সবচেয়ে মারাত্মক হয়েছে কক্সবাজারকে কিভাবে আমি পরিকল্পিতভাবে ট্যুরিজমের একটা নগরীতে পরিণত করব। একটা কোক নামে সংস্থা আছে এখানে। এই কোক আমি কোনোদিন দেখি নাই তারা কিভাবে কি প্ল্যান নিচ্ছে, আমরা দেখার সৌভাগ্য নাই। ভবিষ্যতে হয় কিনা জানি না। কোথায় সারা কক্সবাজারে কোথায় হোটেল হবে, কোথায় আপনার শপিং সেন্টার হবে, কোথায় মার্কেট হবে, কোথায় হাউজিং হবে, এই বিষয়গুলি যদি তারা চিহ্নিত করে না দেয়, সব জায়গায় হোটেল হচ্ছে, অ্যাপ্রুভ দিয়ে করে ফেলতেছে। আবার এখানে বসবাসের কোনো অবস্থান নাই। একটা বিশৃঙ্খল হজবরলভাবে একটা নওয়াবপুর, ওই যে পুরান ঢাকার মতো একটা কক্সবাজার আমি মনে হচ্ছে আমার পাবো, ভবিষ্যতে আমাদের জেনারেশন যারা আছে তারা পাবে। কারণ এখানে কোনো পরিকল্পনা হচ্ছে না। পরিকল্পনা করব করে আপনার দেরি হচ্ছে। এই কোকের কাজটা কি? কোকের তো খুব জরুরি ভিত্তিতে এই প্ল্যানগুলি করে সারা কক্সবাজারে হাউজিং কোথায় হবে, হাউজিং প্লটগুলি কোথায় কিভাবে হবে, এবং কোথায় কোথায় হোটেল হবে। এখন হোটেল হইতে জায়গা নাই, পানি নিষ্কাশনের জায়গা নাই,
আপনার এইরকম একটা ডার্টি সিটি হয়ে যাচ্ছে। আপনার এইভাবে তো একটা পর্যটন সিটি ডেভেলপ করতে পারে না। এটাকে পর্যটন সিটি করতে গেলে আমাদের তো তড়িৎভাবে একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম প্রসেসে একটা পরিকল্পনা নিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। মানুষ তাড়াতাড়ি প্ল্যান করে করে কাজ করে ফেলতেছে, আচ্ছা। এগুলি ভাঙবে কেমনে? আচ্ছা, আমরা একদম শেষের দিকে, আমরা যদি ছোট ছোট করে আপনাদের একটু পরিকল্পনার কথা শুনি। আপনাকে দিয়ে শুরু করি, এনসিপির প্রতিনিধি। আপনারা আসলে কি ভাবেন, এই কক্সবাজার কোথায় ভাবেন এবং আপনাদের প্রতিশ্রুতি কি, যদি ছোট্ট করে বলেন। আমরা বঙ্গোপসাগরের রাজনীতির কথা বলি, যেখান থেকে আগামীর কক্সবাজার থেকে 25% জিডিপিতে সরকারকে কন্ট্রিবিউট করা সম্ভব। এখানকার প্রতিটা নাগরিকের একদম ফ্রি হেলথ চিকিৎসা, এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, এখানকার তরুণরা সমুদ্র সাগর পথে বিদেশ যাইতে হবে না, প্রত্যেকটা তরুণ এখানে কক্স ভ্যালি বানাইতে পারবে। এবং এখানকার তরুণদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা একটা আধুনিক নলেজ বেসড ট্যুরিজম এবং এডুকেশন সিটি, সাথে হেলথ সিটি, আমি মনে করি, যেহেতু শর্টকাটে বলতে বলছেন, আগামী দিনের কক্সবাজার উইদিন 10 ইয়ার্সের মধ্যে আমরা এটাকে একটা দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আমরা করতে পারবো। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর মতো একটা বড় ধরনের সমস্যা আমরা ক্ষমতায় আসলে, আমরা রাজনীতিটা ঠিকঠাক করে আমরা যেভাবে আগালে এই সমস্যাটার আমরা সমাধান করব। বিশেষ করে তরুণদের যে আগ্রহ, তরুণদের যে ব্যবস্থা, এখানে একটা টুরিস্ট হসপিটালের কথা আমরা বলেছি, এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেছি, এখানে যে সাগর সমুদ্র দেখছেন সেই সমুদ্র অর্থনীতির কথা বলেছি, সেই সমুদ্র সমরনীতির কথা বলেছি। এই যে কক্সবাজার, এখানকার বালিতে ইউরেনিয়াম পাওয়া যায়, কিন্তু এখানকার শুটকি মাছ আসে থাইল্যান্ড, মায়ানমার থেকে। তো আমরা বলতে চাই, আগামীর কক্সবাজার থেকে বাংলাদেশকে জিডিপির 25% কন্ট্রিবিউট করা সম্ভব এবং এখানকার প্রত্যেকটা নাগরিক সেটা ভোগ করবে। এখানকার প্রত্যেকটা হোটেল ব্যবসায়ী এখানকার সিএসআর এ টাকা দিবে। এখানকার কোনো তরুণ কোনো অশিক্ষিত অবস্থায় থাকবে না, এখানে উন্নত মানের বিশ্ববিদ্যালয় হবে এবং এখানকার সকল পরিকল্পনা হবে সকল তরুণ এবং রাজনীতি অংশীজনদেরকে নিয়ে। অনেক ধন্যবাদ। ইসলামী আন্দোলন, আপনার কাছে। কক্সবাজার এটা এমন একটা জায়গা, এমন একটা জেলা, যেটা বলতে গেলে পুরো বিশ্বের মধ্যে এটা সবচেয়ে উন্নত একটা জেলায় পরিণত করা যায়। তবে আমাদের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনার অভাবের কারণে আমরা বারবার দলীয় প্রভাব মুক্ত হতে পারি না বলেই এই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারি না। ইনশাল্লাহ আমরা যদি সরকার আসি, এই এমনভাবে সমস্ত প্রত্যেকটা দলকে নিয়ে এমন সুন্দর পরিকল্পনা করা হবে যাতে করে কোনো ধরনের নাগরিকের, দেশি বিদেশি, কোনো ধরনের ট্যুরিস্টদের যাতে কোনো ধরনের অভাব না হয়, অসুবিধা না হয় এবং প্রতারণার শিকার না হয়, সেভাবে একটা কক্সবাজার জেলা উপহার দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি আমাদের plan? তো জাতীয় আমরা অনেকগুলো টপিক কিন্তু আলোচনায় আনতে পারিনি, যেমন এই যে রোহিঙ্গা সংকট। কোনটা রোহিঙ্গার কথাই তারপরে- বলবো এখন। আচ্ছা, আমাদের প্রথম আপনাদের কাজ overall হবে, plan টা যদি বলেন, আমরা শেষের আমাদের দিকে। প্রথম কাজ হবে, ওনাদের সাথে আমি একমত, অনেক ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হচ্ছে রোহিঙ্গাদেরকে একটা পিসফুলি এবং তাদের অধিকার নিয়ে তাদেরকে ব্যাক করানো। এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্যা। তারপরেও আমরা অত্যন্ত সাফারিং আছি। আমরা চাচ্ছি 25% হুস্ট এরিয়ায় যে বরাদ্দটি ব্যবহার হবে সেটা প্রপারলি যাতে উকিয়া টেকনাফে ব্যবহৃত হয়, এটা আমি দাবি চেষ্টা করব নেক্সটে। আর হচ্ছে যে আপনার ওখানে, আমাদের এখানে যেহেতু এটা আবার ড্রাগ পাসিং এরিয়া, সুতরাং ওখানে এখন বন্দরটা বন্ধ করে দিচ্ছে। এটি বন্দরটা আমরা ম্যাডাম খালেদা জিয়া থেকে এনেছিলাম 91 সরকারের সময়। আপনার এই যে এটা কেন এনেছিলাম, ওই অবৈধ ব্যবসা বন্ধ করে বৈধ পথে ব্যবসা করার জন্য। ওই বন্দরটা যে কোনোভাবে এখন বন্ধ আছে, এটা চালু করার ব্যবস্থা করতে হবে। এবং সীমান্তের আরো অনেক পয়েন্টে আমরা আপনার করিডোর করে করে ব্যবসা বাণিজ্য যদি বৈধ ব্যবসা করাই, তাইলে মানুষ অবৈধ ব্যবসা থেকে চলে আসবে। এটাই আমাদের ইয়ে আছে। আর টেকনিক্যালি আমরা ওখানে আমাদের ছেলেপিলেরা যাতে ক্যাম্পে চাকরি পায়, ইয়াং ছেলেরা যারা এখন বেকার আছে তাদের জন্য আমরা প্রচেষ্টা চালাবো, যাতে আমাদের ছেলেরা ওই ক্যাম্পে চাকরি করে, তাদের যাতে আপনার ওই যে ক্ষতি হচ্ছে সেটা পোষায় নিতে পারে। আর প্রত্যেকটা জায়গায় শিক্ষার একটা আমূল পরিবর্তন আনবো। আমার আরেকটা প্রস্তাব, আমি যদি পার্লামেন্টে ইলেক্টেড হই, তাইলে একটা প্রস্তাব আনবো সমস্ত সীমান্তের স্কুল মাদ্রাসাগুলিতে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য। আমাদেরকে সামরিকভাবে প্রস্তুত হতে হবে যাতে ডিফেন্সের সাহায্যে আমরা থাকতে পারি। এগুলি আরো অনেক কিছু আছে, অল্প সময়ে বলা যাচ্ছে না। আচ্ছা, 10 সেকেন্ডে বলবেন, আপনারা 4টা আসনের মধ্যে কয়টা আসন বিএনপি পাবে? জায়গা
এইভাবে এখন এই বলাটা উচিত। আমি তো সব পাবো বলে বলবো ইনশাল্লাহ। আচ্ছা আমাদের তো সবগুলি আমাদের আগেও ছিল আমাদের। আচ্ছা, জামায়াতে ইসলামী সকল রাজনৈতিক দল এবং অংশীজনের সমন্বয়ে আমরা চেষ্টা করব সেটা করার জন্য। এরপরে যেটা বলতে চাই, আমার শাহজাহান চৌধুরীও বিষয়টা বলেছেন। আসলে আমরা এতক্ষণ ধরে বললাম এই টেকনাফের মাদকের কথা বললাম, তাই না? এই মাদক ইস্যুতে তো শত শত মানুষের ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কিন্তু মাদক তো বন্ধ হয় নাই। এখন আপনি যদি বলেন যে হাত পা সবগুলো বেঁধে বলেন যে এবার আপনি সাঁতার কাটেন, তাহলে কি সম্ভব সাঁতার কাটা? এখন সব ইনকামের পথগুলো বন্ধ। যেমন শাহজাহান বলেছেন যে আপনার বন্দরের ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন, তারপর করিডোরের ব্যবসা আপনি বন্ধ করে দিয়েছেন, নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন, তারপরে এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, কৃষকরা পাহাড়ের পাশে কাজ করতে গেলে তারা অপহরণের শিকার হয়, তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে মুক্তিপণ দিতে হয়। এই যে সব অব্যবস্থাপনা, এগুলোর কারণে আসলে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে এখানে কেউ বেকার থাকবে না। আমার ছেলেরা হয় লেখাপড়া করবে, আমার ছেলেরা হয় চাকরি করবে, আর না হয় তারা ব্যবসা করবে, বৈধ ব্যবসা করবে। এর বাইরে তো কেউ থাকার কথা না। কক্সবাজার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাকৃতিকভাবে এমন একটা উর্বর জায়গা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বিশাল সমুদ্র দিয়েছেন, নাফ নদী দিয়েছেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দিয়েছেন। আমি মনে করি পরিকল্পিতভাবে যদি এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কাজে লাগানো যায়, তাহলে কক্সবাজার তো বাংলাদেশের একটা মেগা সিটি তো হবেই। এই কক্সবাজারের লক্ষ লক্ষ যুবকের এখানে কি হবে? চাকরি হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে আপনি ধরেন এই কক্সবাজার থেকে শুরু করে ওই শাহফরদ্বীপ জেরি পর্যন্ত এখানে হাজার হাজার বহুতল ভবন হবে। এখানে লক্ষ লক্ষ যুবকের কি হবে? চাকরি হবে। কেউ তো বেকার থাকার কথা নয়। এরপরে আমার একটা জিনিস বলছে আমার পরিকল্পনার মধ্যে, সেটা হলো যেমন সুজয় ভাই বলেছেন কক্সবাজারে একটা বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত দরকার, এটা খুব দ্রুত করা দরকার। এরপরে যে বিষয়টা আমাদের যে চিকিৎসার ব্যবস্থাটা, আপনি দেখেন কক্সবাজারের মতো একটা জায়গায় যেখানে অতিরিক্ত 15 লক্ষ রোহিঙ্গা এখানে আছে, আমাদের কক্সবাজার সদর হাসপাতালের বেডের সংখ্যা মাত্র 250। এখন আপনি দেখবেন যে 250 লোক বেডে আছে আর 500 লোক করিডোরের মধ্যে তারা কি করতেছে? ফ্লোরের মধ্যে শুয়ে আছে। শুধু কক্সবাজারের মতো একটা জায়গায় আমার মনে হয় এখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল দরকার। আমার উপজেলাগুলোতে 30 শয্যার হাসপাতাল, টেকনাফে মাত্র 30 শয্যার হাসপাতাল। কেন? প্রত্যেকটা উপজেলাতে 500 শয্যার হাসপাতাল এবং জেলা কেন্দ্রে 1000 শয্যার হাসপাতাল যদি হয় এবং প্রত্যেকটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যদি একজন MBBS ডাক্তার নিয়োগ দেওয়া হয়, তাহলে এখানে আমাদের স্বাস্থ্য সেবার অবশ্যই উন্নতি ঘটবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতি ঘটবে। আর পর্যটন সহ সকল বৈধ ব্যবসার পথ যদি আমরা খুলে দিতে পারি, সকল বেকারত্বের অবসান হবে, কক্সবাজারের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। সেই দুর্নীতি আমাদের সবাইকে মিলে রোধ করতে হবে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের পাহাড়ের গাছগুলি উজাড় হয়ে গেছে। আমাদের হচ্ছে প্ল্যান্টেশন করতে হবে, ভালো ভালো গাছ রোপণ করা, এই বনভূমি উদ্ধার করতে হবে। এনক্রোচ হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, এবং এইটা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রকৃতি এবং এই যে আপনার সুন্দর আপনার নেচারকে আমাদের টিকিয়ে রাখার জন্য সরকারিভাবে আপনার সুন্দর ব্যবস্থা আরো গভীর তারা করার জন্য আমি একটু বলছি, এই অঞ্চলের পান চাষী, লবণ চাষী, মৎস্যজীবীদের সকল নাগরিক অধিকার আগামী দিনে নিশ্চিত করতে হবে। এখানকার জন্মগ্রহণ করা প্রতিটা সন্তানই নেতা, এখানে কোনো রাজনীতিবিদের দরকার নেই, এখানে সেবকের দরকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে অনেকগুলা টপিক আমরা আলোচনা করতে পারি, স্বাস্থ্যের কথা যদি বলেন, পর্যটনের কথা যদি বলেন, রোহিঙ্গা সংকটের কথা যদি বলেন, এটা অনেক দীর্ঘ আলোচনা। আসলে আমরা এত টপিক, কক্সবাজার আসলে এত ভাস্ট একটা এরিয়া এবং এত সবকিছু এই জায়গায় এত সম্পদে ভরপুর। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল রাঙামাটি থেকে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা।